নতুন শনাক্ত 219, গাজীপুর ও ময়মনসিংহে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সুরক্ষা না বাড়ালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। হতদরিদ্র সবাইকে ওএমএস কার্ডের মাধ্যমে চাল দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। ত্রাণ নিয়ে অহেতুক সমালোচনা না করে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান। কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারকে আমরা 3 লাখ টাকা করে দেব। প্রবাসী শ্রমিকের মৃত্যুতে 3 লক্ষ টাকা দেওয়ার নিয়ম ছিল আগেই, করোনা রোগীর ক্ষেত্রে মন্ত্রণালয়ের একই ঘোষণা শুভঙ্করের ফাঁকি বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, আগে ঢাকা ও নারায়ণগঞ্জে বেশি আক্রান্ত থাকলেও গাজীপুর, ময়মনসিংহ ও কেরানীগঞ্জেও বাড়ছে। আরও 7 জন সেরে ওঠায় কোভিড-19 জয় করতে পারলেন 49 জন। বাড়ছে নমুনা পরীক্ষার সংখ্যা, তার সঙ্গে সমান্তরালে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। মাত্র 3 দিন আগে যেখানে দেশে আক্রান্তের সংখ্যা ছিল 621 জন, সেই সংখ্যা এখন দ্বিগুণ। শেষ 24 ঘন্টায় আক্রান্ত 219 জন সহ দেশে বর্তমানে রোগীর সংখ্যা 1231। এর মধ্যে 2048টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হয়েছে 1740টি। নতুন করে সুস্থ হয়েছেন 7 জন, সব মিলে 49 জন। সারা দেশে এখন প্রায় 20টি পরীক্ষার ল্যাব চালু করতে সক্ষম হয়েছি। অনেকে পরীক্ষা করাতে চান না, পরীক্ষা থেকে দূরে থাকেন। এটা একটা বিরাট সংকট। আপনি নিজেও আক্রান্ত হবেন, পরিবারকে আক্রান্ত করবেন এবং চিকিৎসককেও আক্রান্ত করবেন। আইসোলেশন শয্যা সংখ্যা ৬৯৭৭টি, ঢাকা মহানগরীতে ১৫50 এবং ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৪২৭টি এবং এই সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা আছে ১৯২টি। ঢাকা ও নারায়ণগঞ্জে শুরুতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও ময়মনসিংহ, গাজীপুর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় এটি বাড়ছে। পর্যাপ্ত পরীক্ষার পরে এই জেলাগুলো নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। আমরা নমুনা সংগ্রহ এবং পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে এই সংখ্যা আরো বেশি বৃদ্ধি পাবে। এই সংখ্যাটা জানার পরে আমরা বিভিন্ন অঞ্চলে কোথায় কি ধরনের ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করব। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে প্রথম কোভিড যোদ্ধা ডাক্তার মঈন উদ্দিনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার 2টি সহ 6টি বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসা দিতে রাজি হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান জানান, শিগগিরই এই হাসপাতালগুলোয় কার্যক্রম শুরু হবে। যারা সরাসরি রোগীদের চিকিৎসা দেন তাদের ঝুঁকি তো অবশ্যই বেশি। তো গাফিলতি আমরা আসলে কারোর মধ্যে দেখছি না, তবে গাফিলতি যদি কারোর মধ্যে দেখা যায়, আপনারা সেদিন দেখেছেন যে তাৎক্ষণিকভাবে 6 জন ডাক্তারকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়েছে গাফিলতির প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে। সেটা আমরা আরেকটু যাচাই করে দেখছি যে ওটা কতখানি সঠিক ছিল। আনোয়ার খান মডার্ন হাসপাতাল, তারপর আরেকটা বোধহয় শাহাবুদ্দিন হাসপাতাল আছে, এই দুটো ঢাকায়, আর ঢাকার বাইরে আরও 4টা আছে। এগুলো তো হাসপাতাল হিসেবে পরিচালনাই হচ্ছে না, কাজে খুব বেশি সময় লাগবে না, হয়তো কিছু ইন্টারনাল প্রস্তুতি লাগবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ার কথা বলা হলেও চিকিৎসকরা বলছেন সব ধরনের হাসপাতালে তারা ঝুঁকিতে রয়েছেন। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে 3 থেকে 4টি দলে তাদের ভাগ করে টানা 14 দিন ডিউটি ও টানা 14 দিন কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করার তাগিদ দেওয়া হচ্ছে। মাহমুদ রাকিবের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক মহামারী কোভিড-19 আক্রান্তদের সুস্থ করতে বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালে দিন রাত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে ও সামাজিক সংক্রমণে এ পর্যন্ত বিশ্বে প্রায় 23,000 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ সুস্থ হলেও এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় 650 স্বাস্থ্যকর্মী। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ দেশেও এ পর্যন্ত প্রায় 150 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা রোগীদের সেবা দেয়া চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা না বাড়ালে ভবিষ্যতে চিকিৎসা সেবা ভেঙে পড়তে পারে। করোনার পাশাপাশি সুরক্ষা বাড়াতে বললেন অন্যান্য হাসপাতালেও।
স্ট্যান্ডার্ড যে N95 মাস্ক সেটা লাগবে, সেটা কিন্তু খুবই জরুরি। এটা আসলে কি আমাদের দেশ তো উন্নত দেশের মতো সব সেটআপ যেহেতু আমাদের নাই, ঝুঁকি তো আছেই। বিভিন্ন জায়গায় আমাদের স্বাস্থ্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছে। শুধু কোভিড সংক্রান্ত হাসপাতালগুলোতে সুরক্ষা পাঠালে হবে না, আমাদের বাংলাদেশের সকল হাসপাতালের চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীর সুরক্ষার ব্যবস্থা করা একান্ত জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ সুবিধা ও সুরক্ষা দিয়ে হাসপাতাল এলাকায় থাকার ব্যবস্থা করার পাশাপাশি একাধিক চিকিৎসক ও নার্স টিমকে এখনই কোভিড-19-এর প্রশিক্ষণ দেওয়া উচিত। ওই হাসপাতালটাতে যারাই সেবা দেবেন, ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশনস, গার্ডস, সবাইকে আমাদের প্রথম সুরক্ষা দিতে হবে। কোভিড হাসপাতালগুলিতে চিকিৎসা দেবেন তাদেরকে সার্বক্ষণিক সেখানে থাকতে হবে এবং তাদের রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনও সেখানে থাকতে হবে। 4টি টিম হতে পারে, সেখানে একটা টিম রিজার্ভ থাকবে আর 3টা টিম 8 ঘন্টা করে কাজ করবে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের মানসিকভাবে দৃঢ় রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকলকে ইতিবাচক ভূমিকা রাখতে কাজ করা উচিত বলেও মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ত্রাণ নিয়ে অহেতুক সমালোচনা না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল অনুদানের চেক গ্রহণের সময় এই কথা বলেন তিনি। সরকার প্রধান আরও বলেন, কার্ড পদ্ধতিতে হতদরিদ্রদের হাতে সাহায্য পৌঁছানোর ব্যবস্থা নিচ্ছে তার সরকার। দেশের অভ্যন্তরে যখন ক্রমেই করোনা পরিস্থিতির অবনতি ঘটছে, তখন সরকারের সহায়তার হাত আরও শক্তিশালী করতে এগিয়ে এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেন বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি স্বায়ত্তশাসিত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফ থেকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই চেক গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। সরকার প্রধান বলেন, অর্থনীতির ধাক্কা সামলাতে সরকার পরিকল্পনা করেই ব্যবস্থা নিচ্ছে। যারা মানুষের পাশে না দাঁড়িয়ে অহেতুক সমালোচনা করছেন, তাদেরকে হতদরিদ্রর পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। অনেক দল বা অনেক সুধী সমাজ বা অনেকেই কিন্তু তারা মানুষের সাহায্যে কিন্তু এগিয়ে আসছেন না, সমালোচনা করতেই ব্যস্ত। তারা কিন্তু একটা মানুষকে একটি পয়সা দিয়েও সাহায্য করছে না। এত কথা না বলে মানুষের পাশে দিয়ে নিজে কতটুকু দিলেন সেই হিসাবটা দেন মানুষের কাছে। অসহায় মানুষের প্রাপ্য ত্রাণ নিয়ে দুর্নীতিতে জড়ানো কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও আবারও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কার্ড চালু করে হতদরিদ্রের কাছে চাল পৌঁছাতে কাজ শুরু হয়েছে। 10 টাকা কিলোতে আমরা যে চাল দিতাম 50 লক্ষ মানুষের একটা আমরা তাদেরকে রেশন কার্ড দিই, কিন্তু বাকি আমরা এবার সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছিলাম। আমাদের সারা বাংলাদেশে এটা চালু। আমরা এখন বাকি যাদেরকে দেব তাদের জন্য আমরা কার্ড তৈরি করবার জন্য এটা আপাতত স্থগিত রেখেছি, যে প্রত্যেককে আলাদাভাবে কার্ড করে কার্ডের মাধ্যমে অর্থাৎ প্রতিটি মানুষ যেন পায় সেটা আমরা নিশ্চিত করতে চাই, যাতে প্রত্যেকের ঘরে যেন কিছু ত্রাণ পৌঁছে যায়। সরকারি ত্রাণের সুবিধা সবার কাছে পৌঁছাতে সরকার সতর্ক রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যেই এর সঙ্গে জড়িত সে যে দলের হোক তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নেব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একের পর এক ল্যাব বাড়িয়েও করোনা শনাক্তে কাঙ্ক্ষিত সংখ্যক নমুনা পরীক্ষা করা যাচ্ছে না, অথচ মাত্র 15 থেকে 20 মিনিটে রক্তের নমুনায় অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে শতকরা 90 জনের করোনা শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খরচও হবে কম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা যাবে পরীক্ষা। রেজাউল হক রিপনের ছবিতে মুজেদ শুভ রিপোর্ট। মানসম্পন্ন ল্যাব, জনবলের যুগোপযোগী প্রশিক্ষণ ও উচ্চ মূল্যের কিট ব্যবহারের পরও প্রতিদিন গড়ে 100টি নমুনাও পরীক্ষা করতে পারছে না করোনা শনাক্তের এক একটি ল্যাব। স্বল্প খরচে ব্যাপকভাবে পরীক্ষার জন্য ইতোমধ্যেই বিশ্বে সাড়া ফেলেছে অ্যান্টিবডি টেস্টিং পদ্ধতি। ডেঙ্গু বা চিকনগুনিয়া ভাইরাসের পরীক্ষার মতো কয়েক ফোঁটা রক্ত নমুনা হিসেবে নিয়ে মাত্র 15 থেকে 20 মিনিটেই ফলাফল দেওয়া সম্ভব। স্বল্প প্রশিক্ষণে যে কোনো স্বাস্থ্যকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসেই করোনা রোগীকে শনাক্ত করতে পারবেন। সিম্পল টেস্ট, এটা ফিল্ডে করা যাবে, মানে বায়োসেফটি লেভেল 2 বা এরকম কোনো স্পেশাল এক্সপার্টিজ লাগবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, চলমান আরটিপিসিআর পদ্ধতিতে 100 জন করোনা আক্রান্ত রোগীর প্রায় 70 জনকে সহজে শনাক্ত করা গেলেও আক্রান্ত 30 জনের শনাক্তের বাইরে থেকে যাবার আশঙ্কা থাকে। পক্ষান্তরে অ্যান্টিবডি পরীক্ষায় আক্রান্ত হবার 7 দিন পর পরীক্ষা করা হলে শতকরা 90 জনের ফলাফল সুনিশ্চিত হওয়া যায়। দাম কম, দ্রুত, কম প্রশিক্ষণ, শুধুমাত্র একটাই সমস্যা, 7 দিন এটা
আগে এটা পজিটিভ হবে না। বাংলাদেশের পেশেন্টরা কিন্তু আপনার 6-7 দিনের আগে কেউ আপনার হাসপাতালে যাওয়ার কথা চিন্তা করে না। শুধু পরীক্ষা নয়, ইতোমধ্যেই আক্রান্তদের কারা সুস্থ হয়ে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন সেটিও নিশ্চিত হওয়া যায় এই পদ্ধতিতে। আমার হাসপাতালে যদি দেখি অলরেডি 50% ইনফেক্টেড হয়ে গেছিল, এখন তার কোনো সিমটম নাই, আগামী 1 বছর 1.5 বছরের ভিতর তার আর এই রোগ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই শ্রেণীর লোকগুলাকে আমরা কার্যকরভাবে সামনে করোনা মোকাবেলায় দিতে পারতাম। বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা সৃষ্টি হবার পরও অ্যান্টিবডি টেস্টের কিট কিনতে বিলম্ব করা হলে পরবর্তীতে চাইলেও মানসম্পন্ন কিট পাওয়া কঠিন হবে। সারা দেশের করোনায় আক্রান্ত মানুষদের দ্রুত খুঁজে বের করতে অ্যান্টিবডি টেস্ট সর্বোত্তম বিকল্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও কাঁচপুর অংশে নেই পুলিশের তৎপরতা। যে কেউ চাইলেই ঢাকায় প্রবেশ এবং বের হতে পারছেন। এদিকে গাবতলী দিয়ে প্রবেশে কড়াকড়ি থাকলেও আব্দুল্লাহপুর অংশে গাড়ির চাপ ছিল বেশি। করোনার ভয়াবহ প্রকোপ রুখতে 5 এপ্রিল থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া কেউ ঢাকায় প্রবেশ ও বের হওয়া নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। বুধবার সকালে কাঁচপুরে ঢাকায় প্রবেশ ও বের হওয়া রুখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তেমন তৎপরতা ছিল না। গণমাধ্যমের উপস্থিতি যতক্ষণ ছিল কড়াকড়ি। আর ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পুলিশের চেকপোস্ট থাকলেও ছিল না কোনো তদারকি। নারায়ণগঞ্জের মদনপুরের চিত্রও একই। আইসি ধরুন কতগুলি রিক্সা নিয়ে আইসি আর কতগুলি বাইক নিয়ে আইসি। আমাদের স্যালারি দেবো তো আজকে, এই জন্য যাইতে হবে। মাছ নেই তো, মাছের জন্য গেলাম, মাছ না পাওয়াতে চলে আসলাম। পুলিশ বলছে ঢাকায় প্রবেশ ও বের হওয়া ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নানা অজুহাত দিয়ে যারা এখনো মহাসড়কে চলাচল করার চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছি। এদিকে বিপরীত চিত্র ছিল রাজধানীর গাবতলী অংশে। আর আব্দুল্লাহপুরে পুলিশের চেকপোস্ট থাকলেও ঢাকায় প্রবেশও ছিল গাড়ির চাপ। ঢাকায় ঢোকা এবং বের হওয়া তো বারণ, তারপরেও কেন এসছেন? আমাদের অফিসে কিছু কাজ ছিল, তাই আমরা আনতে যাচ্ছি। সাভারে একটা লিফট ইমার্জেন্সি বন্ধ হয়ে গেছিল, তো মালিক ফোন দিছে যে লিফটটা আমার বন্ধ হয়ে রয়েছে, লোক আটকে গেছে, তো ইমার্জেন্সি ফোনটা দিয়ে সারে দিয়ে গেছে। সব গাড়ি আমরা চেক করতেছি, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে আমরা ঢাকার ভিতরে ঢুকতে দিচ্ছি না। সব মিলিয়ে ঢাকায় প্রবেশ ও বের হওয়া রুখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শিথিলতা লক্ষ্য করা গেছে। এই সুযোগে অনেকেই পায়ে হেঁটে এবং অটোরিকশা করে খুব সহজেই ঢাকা প্রবেশ করে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে টহলের পরিমাণ বাড়িয়েছে সেনাবাহিনী। বাজারগুলোতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, তবে বরাবরের মতো এসব মানতে অনীহা দেখা গেছে অনেকের মাঝে। রাজধানীর মালিবাগ কাঁচা বাজারটিকে একমুখী করা হয়েছে। বাজারে ঢোকার আগে ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার। করোনা সংক্রমণ বন্ধের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। অবশ্যই ভালো হয়েছে, আমাদের জন্য কাজ করতেছি, ভালো যাইতেছি, মানুষও থাকবো ভালো। দোকানদারের জন্য ভালো হয়েছে, কাস্টমারের জন্য ভালো হয়েছে। দ্রুত বজায় রাখা, হাত ধুয়ে ঢোকা, বাজার করা। আমাদেরকে জীবাণুমুক্ত থাকতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, হাত ধুইতে হবে, সামাজিক দূরত্বের নিয়ম কানুন মানতে হবে। এই জন্য এটা আমাদের দেশের জন্য সবার জন্যই ভালো। সেনা টহল অধিনায়ক জানালেন, এই উদ্যোগ যেন টেকসই হয় তা নিশ্চিত করতে চেষ্টাও করছেন তারা। বাজারের অন্য যে পকেট গেটগুলো আছে সবগুলো বন্ধ করে দিয়ে বাজারের একটা সাইডে আমরা রেখেছি ইন গেট, আর একটা সাইডে রেখেছি আউট গেট। এই জন্য মানুষ অনেকগুলো প্রয়োজন একসাথে করে তারপর আসছে। অলিগলিতে আমরা যাচ্ছি এবং একটু পরে আবার আর একটা পেট্রোল সেখানে যাচ্ছে, উপস্থিত হচ্ছে। এর ফলে আগে যেটা দেখা যেত যে আমরা চলে গেলে লোকজন আবার বের হয়ে যাচ্ছে, এই অপশনটা আর এখন নেই। এদিকে রাজপথ আর অলিগলিতে সেনাবাহিনীকে কঠোর অবস্থানে দেখা গেছে। প্রয়োজন ছাড়া বের হওয়াদের ঘরে ফেরত পাঠিয়েছেন, অন্যদের বের হওয়ার পক্ষে নানা প্রমাণ দেখে তবে ছাড়া হয়েছে। সরকারি যেসব বিধিনিষেধ সেগুলো যেন সবাই সঠিকভাবে মেনে চলে, সে ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। অপ্রয়োজনে কেউ যাতে ঘর থেকে বের না হয়, খুব জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছেন তারা যেন মাস্ক এবং গ্লাভস ব্যবহার করে চলেন, সে ব্যাপারে আমরা নজরদারি করছি। সেনাবাহিনী বলছে, নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনে তারা আরও কঠোর হবেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকলেও সাধারণ মানুষকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। চরম বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে বন্দরে আসে বিদেশি জাহাজের নাবিকদের ঘাটে নামা বন্ধে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। শাকাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। নগরীর রাস্তাগুলোতে জনসমাগম এবং গাড়ির চাপ দেখে বোঝার উপায় নেই এখানে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। কারো মাঝে সচেতন বা ভীত হওয়ার কোনো লক্ষণই নেই।
জনবল সংকটে ট্রাফিক বিভাগও পরিস্থিতি সামাল দিতে পারছে না। যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনীর টহল টিম। চট্টগ্রামে যেভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে সেভাবে মানুষ সচেতন হচ্ছে না। কঠোর কোনো জায়গায় হতে হচ্ছে, এছাড়াও কিছু কিছু জায়গায় আমরা বুঝিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। এছাড়াও বিভিন্ন পুলিশের, আমাদের টহল পুলিশ সাথে আছে, তাদের মাধ্যমে আমরা জরিমানা করছি এবং তাদের বিরুদ্ধে মামলাও দিচ্ছি যারা অপ্রয়োজনীয় বেরিয়েছে। অভিযোগ উঠেছে করোনা রেড জোন নারায়ণগঞ্জ থেকে নৌপথে সাধারণ মানুষ চট্টগ্রামে আসার চেষ্টা করছে। একই সাথে করোনা সংখ্যা বাড়াচ্ছে বিদেশি জাহাজের নাবিকেরা, তাই টহল বাড়িয়েছে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত। পুলিশের সহায়তায় আমরা বাংলাদেশের অন্য যে সকল জেলা যেমন নারায়ণগঞ্জ যেখানে আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণটা বেড়েছে, সেখান থেকে যেন কোনো জাহাজ না আসে সেই বিষয়টিকে আমরা এখানে নিশ্চিত করছি। এর পাশাপাশি যে সকল জাহাজ বিদেশ থেকে এসেছে সেইখান থেকে কোনো ধরনের নাবিক যেন বা কর্মকর্তা যেন নামতে না পারে সেই জিনিসগুলো আমরা নিশ্চিত করছি। চট্টগ্রামে এ পর্যন্ত 30 জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর মারা গেছে 3 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনায় আক্রান্ত হয়ে কোনো প্রবাসীর মৃত্যু হলে প্রত্যেকের পরিবারকে 3 লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তবে একে শুভঙ্করের ফাঁকি আখ্যা দিয়ে বিশ্লেষকরা বলছেন, সাধারণভাবে যে কোনো প্রবাসী মৃত্যুতে একই পরিমাণ টাকা দেওয়ার নিয়ম আছে আগে থেকে। এই অবস্থায় এই সহায়তা যথেষ্ট নয় বলে মত তাদের। দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম প্রবাসী খাত। বিশ্বের প্রায় 170 দেশে কর্মরত প্রায় 1.25 কোটি বাংলাদেশির বেশিরভাগ কর্মহীন, অসহায়। এদিকে করোনার কারণে ইতোমধ্যেই দেশে ফেরা কর্মীরাও লকডাউনের শিকার। অপরদিকে লাখ লাখ বাংলাদেশি কর্মীকে ফেরত আনার তাগিদ দিয়েছে বিভিন্ন দেশ। এ অবস্থায় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, দেশে ফিরে আসা কর্মীদের কোয়ারেন্টিন নিশ্চিত করার পর পুনরায় কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের ঋণ সহায়তা দেওয়া হবে। করোনায় কোনো প্রবাসীর মৃত্যু হলে তার পরিবারকে 3 লাখ টাকা সহায়তা দেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। যারা বাংলাদেশি নাগরিক কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারকে আমরা 3 লাখ টাকা করে দেব। যারা ফেরত আসবে ওখান থেকে চাকরি হারিয়ে ঋণ দিয়ে যদি ওদেরকে খাড়া করে নিতে পারি, ভালো যখন আসবে তাহলে তো আমাদের এই লোকে গিয়ে কিন্তু আবার চাকরি করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী কোনো শ্রমিকের মৃত্যু হলে 3 লাখ টাকা দেওয়ার ঘোষণা আগেই ছিল। এ অবস্থায় একজন কর্মীর মৃত্যুতে তার 3 লাখ টাকার সহায়তা অপ্রতুল বলে মন্তব্য তাদের। এমনি যারা মৃত্যুবরণ করে দেশে আসে তাদেরকে পরিবারকে 3 লক্ষ টাকার মতো করে দেওয়া হয়। টাকার অ্যামাউন্ট আমরা বাড়াতে বলবো। যারা আসবে এখানে অনেক স্কিল ওয়ার্কারও থাকবে, আবার কিছু আছে সেমি স্কিল ওয়ার্কারও থাকবে। তাদের ডাটাটা যদি রাখতে পারি, যদি তারা যেতে চায় অগ্রাধিকার দেওয়া হবে। সরকারকে আমরা অনুরোধ করব ওয়েজ এন্ড ওয়েলফেয়ার ফান্ডটাকে আপনার ইমিডিয়েটলি আপনার এমবেসির মাধ্যমে, হাই কমিশনের মাধ্যমে তাদেরকে টাকাগুলো ওইখানে কিছু টাকা খরচ করে যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারে। এই সংকটকালে প্রবাসী কর্মীদের সুরক্ষায় সরকারের কূটনৈতিক তৎপরতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলবেন বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনে ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে 4 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও 5 সদস্যকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এদিকে বুধবারও বগুড়ায় 62 বস্তা সরকারি চাল সহ 2 জনকে আটক করা হয়েছে। এছাড়া নওগাঁ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বগুড়ার গাবতলীতে 2টি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে 62 বস্তা চাল উদ্ধার করা হয়। এই ঘটনা করে যে এই চাউলটা জনৈক মঞ্জুরের, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদেরকে অচিরেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। নওগাঁয় সরকারি চাল মজুদের খবর পেয়ে ওএমএসের ডিলার আবু সাইদের শ্বশুর বাড়িতে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এ সময় সেখান থেকে 35 বস্তা ওএমএসের চাল ও 170টি খালি বস্তা উদ্ধার করা হয়। তবে প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে সাইদ ও তার পরিবারের সদস্যরা আগেই পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট এলাকায় চাল পাচারের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে 25 বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল সহ আটক করা হয়। নেত্রকোনার পূর্বধলায় 2টি মোটরসাইকেলে করে 4 বস্তা সরকারি চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তা আটক করে। এ সময় প্রভাবশালী রাজীব নামের এক ব্যক্তি মোটরসাইকেল চালকদের ছিনিয়ে নেয়। পরে ওই চালের সূত্র ধরে স্থানীয় একটি রাইস মিল থেকে 15 বস্তা এবং একটি বাড়ি থেকে 8 বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।
এছাড়া চাল চুরি ও ত্রাণ আত্মসাতের ঘটনায় 4 ইউপি চেয়ারম্যান ও 5 সদস্যকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়া খাগড়াছড়িতে 256 বস্তা চাল চুরির ঘটনায় যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজধানীর কামরাঙ্গীর চরের আলীনগর ও পশ্চিম আশরাফাবাদ এলাকার অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষে স্থানীয় নেতাকর্মীরা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। রোববার রাজধানীর কামরাঙ্গীর চরের 55 নম্বর ওয়ার্ডের আলীনগর ও 56 নম্বর ওয়ার্ডের পশ্চিম আশরাফাবাদ এলাকার কর্মহীন অসচ্ছল মানুষের মাঝে চাল, ডাল, তেল সহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে ঘরেও পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী। করোনার সংকটকালে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা পেয়ে উচ্ছ্বাসিত শ্রমজীবী মানুষ। কামরুল সাহেবের ধন্যবাদ, আমাকে যে রিলিফ দিয়েছে। বিপদে তারা আমাদের পাশে আছে, হ্যাঁ, বিপদে আপদে সে আমাদের পাশে থাকে। দুর্যোগকালীন এ সময়ে স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা জানান স্থানীয় কাউন্সিলর। যারা হতদরিদ্র মধ্যবিত্ত তাদেরকে ধারাবাহিকভাবে ত্রাণ দিয়ে যাচ্ছেন। আমাদের ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, এই কামরাঙ্গীর চর ঘনবসতিপূর্ণ একটি এলাকা, দুস্থ এবং গরিব অসহায় মানুষের সংখ্যা বেশি এখানে। এটা ত্রাণ দেওয়ার একটি উপযোগী জায়গা, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের ত্রাণ এখনো পাচ্ছি না। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও নেতাকর্মীরা। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অভাবী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় সেনাবাহিনীর টহল টিম। বুধবার রাজধানীর মাতোয়াইল এলাকায় অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়। একজন অধিনায়কের নেতৃত্বে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় সেনা সদস্যরা। সংকটে থাকা মানুষদের বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানান মাতোয়াইলের সেনা টহল টিমের অধিনায়ক। করোনা ভাইরাস সচেতনতার জন্য এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বিশ্বজুড়ে করোনার মহামারী পরিস্থিতিতে মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য বাগেরহাটের 20টি ইনফ্রারেড থার্মোমিটার দিলেন তিনি। এছাড়াও বাগেরহাট জেলার স্বাস্থ্য বিভাগে 8টি, পুলিশ বিভাগে 6টি, জেলা প্রশাসনে 3টি করে ইনফ্রারেড থার্মোমিটার দিয়েছেন ক্রিকেটার রুবেল হোসেন। বাগেরহাট প্রতিনিধি আল আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্ট। করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হলো জ্বর, আর এই লক্ষণ শনাক্ত করতে প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে, যা মানবদেহের কাছাকাছি আনলে তাপমাত্রার পরিমাপ করা যায় খুব সহজে। লেজার ও ইনফ্রারেড রশ্মির মাধ্যমে যে কোনো ধরনের স্পর্শ ছাড়াই মানবদেহের তাপমাত্রা নির্ধারণ হয় মুহূর্তের মধ্যেই। তাই শরীরের তাপমাত্রার সার্বিক অবস্থা জানার জন্য ইনফ্রারেড থার্মোমিটার রাখে কার্যকরী ভূমিকা। করোনার এই মহামারী মাথায় রেখে এবার তাই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। করোনার আগ্রাসন ঠেকাতে নিজ জন্মস্থান বাগেরহাটে সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য ইনফ্রারেড থার্মোমিটার দিলেন রুবেল। করোনা পরীক্ষার জন্য বাগেরহাট পৌরসভা তথা উপজেলার বিভিন্ন কমিউনিটি সেন্টারে এই যে থার্মোমিটারগুলো প্রদান করেছে, এজন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শুধু তাই না, বাগেরহাটে বিভিন্ন চেকপোস্ট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর মাঝে থার্মোমিটার দিয়েছেন রুবেল হোসেন। চিকিৎসকের কাছে রোগী নয়, বরং রোগীদের কাছে চিকিৎসক, এই ভাবনায় কিছুদিন আগে মেডিকেল টিম গঠন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়। মূলত তার এই দূরদর্শী ভাবনায় উদ্বুদ্ধ হয়েছেন রুবেল হোসেন। আমাদের বাগেরহাটের সংসদ সদস্য তন্ময় ভাই একটি উদ্যোগ নিয়েছিল যে ডক্টরের কাছে রোগী নয়, রোগীর কাছে ডক্টর। তার এই উদ্যোগটি সারা বাংলাদেশে অন্যরকম ভাবে সাড়া দিয়েছে। এই উদ্যোগের জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই মেসেজ থাকবে, সমাজে যারা বিত্তশালী ব্যক্তিরা আছেন, আপনারা বাংলাদেশের এই দুঃসময়ে এগিয়ে আসবেন। এর কিছুদিন আগে করোনার প্রকোপের মাঝে রাজধানীর মিরপুরে দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের খ্যাপাটে পেসার রুবেল হোসেন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। প্রবাসী সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শনাক্ত 219, গাজীপুর ও ময়মনসিংহে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সুরক্ষা না বাড়ালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। হতদরিদ্র সবাইকে ওএমএস কার্ডের মাধ্যমে চাল দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। ত্রাণ নিয়ে অহেতুক সমালোচনা না করে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান। কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারকে আমরা 3 লাখ টাকা করে দেব। প্রবাসী শ্রমিকের মৃত্যুতে 3 লক্ষ টাকা দেওয়ার নিয়ম ছিল আগে। করোনা রোগীর ক্ষেত্রে মন্ত্রণালয়ের একই ঘোষণা শুভঙ্করের ফাঁকি, বলছেন বিশ্লেষকরা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।